হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিকেপির আজকে 14 নম্বর ক্লাস। তো চলো শুরু করে আজকে ক্লাস। বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে। প্রথম অঙ্ক রয়েছে এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 15, 20 ও 30 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার 4 দিন পরে এ কাজ ছেড়ে চলে যায়। বাকি কাজ শেষ হওয়ার 4 দিন আগে বি চলে যায়। সম্পূর্ণ কাজটি শেষ হতে মোট কত দিন লেগেছিল? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটুকু তোমাকে প্রথমে বুঝতে হবে, টাইম লাইনটা বুঝতে হবে। টাইম লাইনটা কি? ধরো এইটা হচ্ছে টাইম লাইন। এই যে প্রথম 4 দিন একসঙ্গে কাজ করেছে, তার মানে প্রথম 4 দিনে এ, বি এবং সি তিনজনেই ছিল। আর শেষ 4 দিন সি একা কাজ করেছে। শেষ 4 দিন সি, কারণ বিও চলে গিয়েছে, তখন সি একা পড়ে থাকবে। তার মানে মাঝের কয়েকটা দিন বি আর সি কাজ করেছে। এ চলে প্রথমে 4 দিন এ, বি, সি তিনজনে করেছে, তারপর এ চলে গেল, এবার বি সি কাজ করছে। বি চলে যাওয়ার পর শেষ 4 দিন কিন্তু সি করেছে। এবার খেয়াল করো, এখানে স্পষ্ট বলা আছে এ করে 15 দিনে, বি করে 20 দিনে, আর সি করে কত? 30 দিন। আমরা যদি লসাগু 60 টোটাল কাজ ধরে নিই, তো এ একদিনে করে 4, বি একদিনে করবে 3, আর সি একদিনে করবে 2। তাহলে সবাই মিলে একদিনে কত করে? 7, 2, 9। তাহলে এ বি সি তো 4 দিন করেছে, তো 4 দিয়ে গুণ 4, 9, 36 কাজ কিন্তু এরা করেছে। আচ্ছা, সি তো একা 4 দিন করেছে, সি করে 2, তাহলে একা করেছে কত? 8। তাহলে একজন করেছে 36, একবার করেছে 8, টোটাল গেল 44। তো বাকি থাকে 16। এই 16 কাজটা কি করেছে? বি আর সি দুজনে মিলে। তো বি আর সি দুজনে মিলে একদিনে করে 5, 3 আর 2, 5। তাহলে 16 করতে কত সময় লাগবে? 16কে 5 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে 3, 5, 15, 3 পূর্ণ 1 3। তাহলে আমার টোটাল দিন কত লাগলো ভালো করে খেয়াল করো। প্রথম দিকে 4 দিন, তারপরে 3 পূর্ণ 1 3 দিন দুজনে, আর সি একা 4 দিন। মোট হচ্ছে 4, 4, 8 আর 3 11, 11 পূর্ণ 1 3 দিন। এটাই হবে উত্তর। অ্যান্সার হবে, সরি 5 হবে, সরি এটা 5 হবে, 5 5। ওকে, তো অ্যান্সার হবে অপশন সি। মনে থাকবে? সহজ। চলো নেক্সট কোশ্চেন। একটি পরীক্ষায় কি বলেছে না, 80% ছাত্র ইংরেজিতে এবং 85% গণিতে পাশ করে। যদি 75% ছাত্র উভয় বিষয়ে পাশ করে, তাহলে 45 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে। মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? চলো একটা কনসেপ্ট তোমাদেরকে বলি। এই যে 75% উভয়, মানে এতেও 75 আছে, এতেও 75 আছে, মানে যে 80 না, তো 5 প্লাস 75। আবার এই যে 85, তার মানে 10 প্লাস 75। এই যে 75 দেখতে পাচ্ছ, এটা দুটোতেই আছে, ইংরেজিতেও আছে, অঙ্কেও আছে। তাহলে একটা 2 বার তো ধরবো না, এদেরকে একবার বাদ দিয়ে দেব। তাহলে বাকি এরা টোটাল কত? খেয়াল করো, 75 ধরেছি, যারা এদিক ওদিক আছে তাদেরকে একবার ধরে নিলাম, আর বাকি থাকে 10, 85 আর এই 90। তাহলে টোটাল হয়ে গেল 90। এতজন পাস করেছে, তাহলে ফেল করেছে 10%। ফেল করেছে বাকি 10%। এই 10 বলা আছে 45। 10 45 হলে 100 হবে কত? 10 দিয়ে গুণ করলে 100, এদিকে 10 দিয়ে গুণ করে দাও, 450। অ্যান্সার হবে অপশন এ। মনে থাকবে এই ব্যাপারটা, মনে রেখো, খুব সহজ। 45 মানে উভয় যেটা বলবে সেটা দুই দিক থেকে থাকে, তো একবার বাদ দিতে হয়। নেক্সট কোশ্চেন। একটি দ্রব্য 10% লাভে বিক্রি করেন। যদি তিনি দ্রব্যটি 20% কম দামে কিনতেন এবং 20 টাকা কম মূল্যে বিক্রি করতেন, তাহলে 40% লাভ হতো। প্রাথমিক মূল্য কত? খেয়াল করো, ধরে নাও প্রাথমিক মূল্য 100x, তাহলে 10% লাভে বিক্রি করেছে, মানে বিক্রি করেছে 110x এ, এটা বিক্রয় মূল্য। নতুন ক্রয় মূল্য কত? 20% কম দামে যদি কিনে, মানে 80%-এ কিনছে, 80x এ, তাহলে 40% লাভ হচ্ছে। আচ্ছা, 80x এ কিনলে 40% যদি লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য কত? 140%-এ বিক্রি করেছে, 40% লাভ মানে 140-এ বিক্রি করেছে। তো 140 মানে কত হবে? কাটাকাটি করলে পেয়ে যাবো, 2 শূন্য 2 শূন্য কেটে দাও, 14 8 কত হয়? 70 আর 42 কত হয়? 112। 112x। তাহলে খেয়াল করো, আগে বিক্রয় মূল্য ছিল 110, এখন বিক্রয় মূল্য 112, 2 বেড়ে গেল, 2x বেড়ে গেল। কেন? এই যে 20 টাকা কম মূল্যে বিক্রি, কম মূল্য, তাহলে কম হবে। আমি কি ভুল করলাম? সরি, 8 4 32, 2 হাতে 3 থাকে, 8 1 8 আর 3 11, ঠিকই তো রয়েছে। কম মূল্যে বিক্রি করতেন, এটা কম হবে না, ঠিক আছে, এটা বেশি হবে, এটা বেশি হবে, তবে একমাত্র অ্যান্সার আসবে, কারণ বিক্রয় মূল্য কম তো আসছে না, এখানে 110 আর এখানে হচ্ছে 112, মানে 2 বেশিতে বিক্রি হচ্ছে এখন। তাহলে 2 বেশি মানে হচ্ছে 20, অপশন ভুল দেওয়া আছে। হ্যাঁ, তো এক্স এর ভ্যালু হচ্ছে 10। এক্স এর ভ্যালু যদি 10 হয়, তাহলে 100x এর ভ্যালু কত হবে? না 100 × 10,
তার মানে 1000 টাকা। এখানে একটু ভুল দেওয়া আছে, এটা কম হবে না, 20 টাকা বেশি মূল্যে বিক্রি করবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, মাঝে মাঝে ভুল হয়ে যায়। নেক্সট বলেছে বার্ষিক 20% হারে 1 বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ আসলের উপর চক্রবৃদ্ধি সুদ যা প্রতি 6 মাস অন্তর বা হাফ ইয়ারলি গণনা করা হয় এবং সরল সুদের মধ্যে পার্থক্য হচ্ছে 80 টাকা। তাহলে আসলের পরিমাণ কত? দেখো এই ধরনের অঙ্ক যতটুকু আমি তোমাদেরকে শিখিয়েছি, তোমরা এটুকু জানো যে বছরে 20%, তার মানে 6 মাসে 10% সুদের হার হবে। 6 মাস মানে অর্ধেক, অর্ধেক বছর, তার মানে সুদের হারটাও অর্ধেক হয়ে যাবে 10%। আর 1 বছরে কয়বার সুদ পাবে? 1 বছরে 6 মাস 6 মাস 2 বার সুদ পাবে। এইটা এই ধরে তোমাকে করতে হবে, ঠিক আছে? এবার পার্থক্য হচ্ছে 80 টাকা। তো 2 বারে যদি পার্থক্য 80 বলে দেয়, যেখানে সুদের হার বলা আছে, মানে 2 বার সুদের হার বলা আছে, এরকম যদি বলে, আর যদি পার্থক্য বলে দেয়, তাহলে সরল এবং চক্রবৃদ্ধি সুদের আসল বের করাটার নিয়ম হচ্ছে, আসল সমান ভালো করে বোঝো, ডিফারেন্স ইনটু 100 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমার মনে হয় তোমাদের মনে আছে, যারা প্র্যাকটিস করো, ওর জন্যই বলি তোমাদেরকে প্র্যাকটিস করাটা জরুরি এই জিনিসগুলো মনে রাখার ক্ষেত্রে। দেখো ডিফারেন্স মানে হচ্ছে 80, আর 100 স্কোয়ার উপরে মানে 100 ইন্টু 100, আর নিচে কি হবে আর স্কোয়ার মানে 10 ইন্টু 10। দেখো 10 10 100 হয়, তো 100 কেটে যাবে, 80 আর 100 গুণ করলে আমরা পাই 8000। অ্যান্সার হবে অপশন বি। আশা করছি এই ধরনের অঙ্ক এভাবে করবে, খুব সহজে মানে অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে দেখো এ এবং বি এর আয়ের অনুপাত হচ্ছে 5:3 আর ব্যয়ের অনুপাত 9:5। যদি তারা প্রত্যেক মাসে যথাক্রমে 2600 টাকা এবং 1800 টাকা সঞ্চয় করে, তাহলে আয়ের পার্থক্য কত? প্রথমত একটা জিনিস মনে রাখো, আমি যে আয় করি সেখান থেকে যদি আমি ব্যয় বাদ দিই তাহলে সঞ্চয় পাই, আর সঞ্চয় বাদ দিলে ব্যয় পাই। তো ধরে নাও যে এ 5x আয় করে আর বি আয় করে 3x, এই অনুপাত হিসেবে। তাহলে দুজনের মধ্যে পার্থক্য কত? 2x। এইটা আমাকে বের করতে হবে। এবার এখান থেকে আমি সঞ্চয় বিয়োগ করব। এ সঞ্চয় করে 2600, বাদ দিয়ে দাও। বি সঞ্চয় করে 1800, বাদ দিয়ে দাও। তাহলে আয় থেকে সঞ্চয় বাদ দিলে পড়ে থাকে আমাদের ব্যয়, সেটা হচ্ছে 9/5। বাস কোনাকুনি গুণ করে এক্স এর ভ্যালু বের করো, তারপর 2x এর ভ্যালু বের করলেই অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে, 3 9 27, 5 5 25। তো 9 দিয়ে আগে গুণ করো, 3 9 27 এক্স মাইনাস 18 9 কত হবে? 18 9 হচ্ছে 162, দুটি শূন্য সমান সমান 5 দিয়ে গুণ করলে 25x মাইনাস 26 5 যত সম্ভব 130, তো দুটি শূন্য। 25 এদিকে আসলে কত হচ্ছে? 2x। আচ্ছা 16,000 এদিকে গেলে প্লাস হয়ে যাবে, 13,000 বাদ দিলে 3,200 থাকছে, x এর ভ্যালু হচ্ছে 1600। x এর ভ্যালু যদি 1600 হয়, পার্থক্য হচ্ছে 2x, 2x মানে হচ্ছে 2 ইন্টু 1600, অর্থাৎ 3200 টাকা। এইটা হবে আমাদের উত্তর। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলেছে একটি পাত্রের দুধ ও জলের অনুপাত হচ্ছে 4:3। ওই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান হবে? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যেটুকু বুঝি সেটা হচ্ছে কি, সহজ এবং শর্টকাট একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে হাফ ইন্টু a মাইনাস বি ডিভাইডেড বাই a। এবার এখানে যদি আমরা মান বসাই, যেমন হাফ ইন্টু এ, এখানে যেটা বড় সেটা এ হবে আর ছোটটা হবে বি। ঠিক আছে, আমার ছেলে মাঝে মাঝে আমাকে ডিস্টার্ব করে খুব। চলো, তো এখানে 4 মাইনাস 3 এটা উপরে, আর নিচে হবে 4 যেটা বড় সেটা। তাহলে উপরে হচ্ছে হাফ ইন্টু 1/4, তার মানে 1/8। এটা হচ্ছে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। এটা মনে রেখো কিন্তু। নেক্সট কোশ্চেন। 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 20 বছর বয়সে একজন ছাত্র ক্লাস ছেড়ে চলে গেল এবং তার জায়গায় নতুন 2 জন নতুন ভর্তি হলো। খুব ইম্পর্টেন্ট, এখানে 2 জন নতুন ভর্তি হয়েছে যাদের বয়সের পার্থক্য 5 বছর। যদি এখন ক্লাসের গড় বয়স 15 হয়ে থাকে, তাহলে নতুন ছাত্রের মধ্যে ছোটটির বয়স কত? আচ্ছা, বড়টি যদি এক্স হয় আর ছোটটি যদি ওয়াই হয়, তো দুজনের পার্থক্য 5 বছর দেখো বলা আছে, তাই না? বেশ, এবার আমি যেটা বলছি একটু মন দিয়ে বোঝো। এই যে 30 জন, এদের গড় তো 15, আর দুজন আসলো, এদেরও গড় তবুও গড় 15 রয়েছে।
তবুও গড় 15 রয়েছে। তার মানে এই 20 বছরের জায়গায় যে দুজন এসছে, ধরে নাও 20 বছরের মধ্যে একজন 20 বছরের হবে। একজন যদি 20 বছরের জায়গায় 20 বছরের আসে, তো গড় তো 15ই থাকছে। এবার আরো একজন আসছে, অথচ গড় 15, মানে আর একজন 15 হবে। আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। ধরো 20 বছর বয়সে একজন পালিয়েছে, গড় 15 ছিল, 20 বছরের একজন পালালো, আমি বলছি 20 বছরেরই একজন এসছে, তাহলে তো গড় সে 15ই থাকবে যেটা আগে ছিল। এবার একজন তো আসেনি, দুজন এসছে, তো আগের গড় তো 15 আছে, তো আর একজন যে এসছে সে 15 বছরের হতে হবে, তবেই আমার টোটাল গড় সেই 15ই থাকবে। তাহলে এটুকু আমি বলতে পারি যে দুজন এসেছে তাদের টোটাল 35 বছর হবে। কারণ আমি তো 20 বছর হবে তার তো কোনো মানে নেই, আমি ধরে নিয়েছি একজনের 20, গড়টা সেম রেখেছি, আবার এখন গড় সেম রাখতে হবে। এবার কিন্তু কেউ পালাচ্ছে না, তো যে আসছে গড় সেম রাখতে গেলে তারও 15 হতে হবে, নতুন যে আসছে, তাহলে তার 15 রেখেছি, তাহলে মোট 35 বছর। হ্যাঁ, 20 বছরের জায়গায় দুজন যারা আসবে তাদের কিন্তু মোট 35 বছর হতে হবে, তাহলে গড় 15ই থাকবে। তার মানে এক্স আর ওয়াই এর যোগফল হচ্ছে 35। এবার বলো ছোটটি, মানে ছোটটি বের করার নিয়ম কি? বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 35 মাইনাস 5 তাকে 2 দিয়ে ভাগ, তার মানে 15 বছর। ছোটটির বয়স হবে 15 বছর, অপশন এ হবে উত্তর। ঠিক আছে, এবার তোমরা এটা যদি তুমি বলো না আমি বুঝতে পারলাম না, আমাকে বর্ড প্রসেসে করে দাও, তাহলে একটা জিনিস খেয়াল করো, 30 জন ছিল, একজন পালালো, ঠিক আছে, তো 30 জনের টোটাল কত? 15 করে গড় ছিল, টোটাল 450 হলো। এখান থেকে একজন 20 বছরের পালালো, তাহলে টোটাল থাকলো কত? 430। তাহলে 29 জনের 430 থাকলো, 29 জনের। এবার নতুন 2 জন যোগ দিল 31, এদেরও কিন্তু 15 বছরই হয়েছে, 31 জন হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, 2 জন যোগ দিলে 31 বছর হয়ে যাবে, 31 জন হয়ে যাবে, কারণ একজন পালিয়েছে, 29 জন, এবার 2 জন যোগ দিলে 31 জন। 15 এককে 15, এক থাকবে 15, 35 একে 46, এদের বয়স হচ্ছে এটা। তাহলে খেয়াল করো 29 জনের এটা, 31 জনের এটা, তো দুজনের কত? এই দুটি পার্থক্য হচ্ছে দুজনেরটা, এই দুটির পার্থক্য 35 বছর পাবে, দেখবে এই দুজনের পার্থক্য 35 বছর, আর দুজনের মধ্যে যে পার্থক্য 5 বছর সেটা বলাই আছে। তাহলে 29 জন আর 31 জনের মধ্যে বিয়োগ করলে আমরা দুজনের পাই, যে দুজন নতুন এসছে সে দুজনের, সেটা 35, আর তাদের পার্থক্য 5 তো বলাই আছে। এবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো, তো 15 বছর হবে ছোট, আর যোগ করে 2 দিয়ে ভাগ করলে 20 বছর, সেটা হবে বড় জনের। আশা করছি বুঝিয়েছি। নেক্সট, দুটি স্টেশন এ এবং বি এর মধ্যে দূরত্ব হচ্ছে 330 কিলোমিটার। এ থেকে সকাল 8টার সময় 60 কিমি বেগে আর বি এর অভিমুখে রওনা দেয়, অপরদিকে বি থেকে সকাল 9টার সময় 75 কিমি বেগে এর দিকে রওনা দেয়, কখন তারা মিলিত হবে? দেখো কনসেপ্ট বোঝো, কি বলা আছে, টোটাল যে ডিস্টেন্স সেটা কিন্তু 330 কিলোমিটার টোটাল। এবার কমন টাইম কি, মানে এ 8টায় এ 9টায়, তাহলে কমন টাইম 9টা, মানে 9টার সময় দুজনেই চালু থাকবে, তার মানে যে 8টার দিকে চলেছে সে কিন্তু 1 ঘন্টা চলে গিয়েছে, 60 কিলোমিটার অলরেডি চলে গিয়েছে। এবার 9টা বাজছে, ঠিক আছে, এবার দুজনেই চলবে। আচ্ছা 60 কিলোমিটার যদি এটা হয়, তাহলে বাকিটা কটা বা কত কিলোমিটার? 270 কিলোমিটার, 60 বাদ দিয়ে দাও, এই 270 কিলোমিটার দুজনে যাবে। একজন 60 কিমি বেগে যাচ্ছে, একজন 75 কিমি বেগে যাচ্ছে, তাহলে টোটাল এক ঘন্টায় কত যায় দুজনে? দুজনে 1 ঘন্টায় যায় 135 কিলোমিটার, ঠিক আছে, 25 135 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় 135, 270 যেতে কত সময় লাগবে? 270কে 135 দিয়ে ভাগ, মানে 2 ঘন্টা। তাহলে এই 9টার পর থেকে, 9টার সময় দুজনে চলতে শুরু করেছে, 9টার পর থেকে 2 ঘন্টা লাগবে, তার মানে 11টা, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এ এবং বি নল দুটি যথাক্রমে চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ করতে পারে। একটি নিকাশি নল সি খোলা থাকলে একসঙ্গে 10 মিনিটে পূর্ণ করতে পারে, সি নলটি একা কতক্ষণে করবে? ব্যাপার হচ্ছে সবাই যখন করবে তখন এবিসি, সেখান থেকে এ আর বি বাদ দিলে সি পড়ে থাকে, তো এই তিনটির লসাগু হচ্ছে 60, এটা আমি দিলাম টোটাল কাজ। যদি আমি এবিসি মানে 3 জনে 10 মিনিটে করে, এই 10 দিয়ে ভাগ করি 60কে, তাহলে 3 জনের কাজ পেয়ে যাব।
60কে 10 দিয়ে ভাগ করলে 6, মানে 3 জনে করে 6। আচ্ছা 60কে 12 দিয়ে ভাগ করলে 4, মানে এ করে 4। 60কে 15 দিয়ে ভাগ করলে 15 দিয়ে ভাগ করলে সরি 12 দিয়ে ভাগ করলে 5, 15 দিয়ে ভাগ করলে 4, মানে বি করে 4। তাহলে খেয়াল করো উপরে তো 60 টোটাল কাজ, এ এ বি সি থেকে যদি আমি এ বি বাদ দিই, ঠিক আছে, মানে 6 থেকে যদি আমি 9 বিয়োগ করি আমরা -3 পাই, ঠিক আছে। তার মানেটা হচ্ছে সি -3 করে, 1 মিনিটে 3 খালি করে, তাহলে 60 খালি করতে 20 মিনিট সময় লাগবে। অ্যান্সার হবে অপশন এ। মজার বিষয় না? এটা হচ্ছিল 3 জনের কাজ, 3 জনের একসঙ্গের কাজ, সেখান থেকে এ আর বি বিয়োগ করে দিলাম, বাস সি পড়ে থাকলো। নেক্সট কোশ্চেন, বলা হয় যে এ এবং বি যথাক্রমে 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে এবং একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 8 মাস পর এ তার সমস্ত মূলধন তুলে নেয়। যদি বছরের শেষে তারা 5:9 অনুপাতে লাভাংশ পায়, তাহলে বি এর মূলধন মোট কত মাসের জন্য নিয়োজিত ছিল? দেখো তোমরা যদি অঙ্ক প্র্যাকটিস করতে চাও তাহলে ম্যাথ প্র্যাকটিস ব্যাচ আছে, যেটা মান্থলি মাত্র 99 টাকা করে লাগে, এবং তুমি এখানে সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো, প্র্যাকটিস করতে পারো। ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে প্র্যাকটিস করাই, অ্যাডভান্স অঙ্ক শর্টকাটে শেখাই, 12 মাস ক্লাস চলবে, সপ্তাহে 3 দিন করে লাইভ ক্লাস হয়, মক টেস্ট হয়, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছু দেওয়া হয়। তো তুমি যদি তোমার ধারাবাহিকতা বজায় রাখতে চাও তো ম্যাথ প্র্যাকটিস ব্যাচে ভর্তি হয়ে যাও। এখানে তুমি কিন্তু সিস্টেমেটিক্যালি কিন্তু চ্যাপ্টার বাই চ্যাপ্টার ম্যাথ প্র্যাকটিস করতে পারবে। আর এই যে অঙ্কটি ছিল, এই অঙ্কটি অবশ্যই তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, দেখি তোমরা কতজন এর সঠিক উত্তর দিতে পারো, দেখি তোমরা অঙ্ক শিখেছো কি শেখনি। ওকে, কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর যদি পারো তো একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।